নতুন বছরে প্রত্যেকেই সাধ্যমতো বন্ধ করুক খাদ্য নির্ভর ধর্মীয় মেরুকরণ। বন্ধ করা হোক খাদ্য নির্ভর ধর্মীয় মেরুকরণ। সত্যিই তো কে কি খাবে সে কথা বলার কারো অধিকার আছে কি? অধিকার নেই, এখতিয়ার নেই। জেনজি প্রজন্মও কিন্তু মোটেও এই খাদ্য রাজনীতিকে ভালো চোখে দেখছে না। আপনি অন্ধ বলে তো আর প্রলয় বন্ধ থাকবে না। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের হিসাব বলছে দেশের প্রায় ৭৫ থেকে ৮০% হিন্দুই আমিষাশী, আমিষ খান, মাছ মাংস খান। নিরামিষভোজীর সংখ্যা গড়ে মাত্র ২০ থেকে ২৩%। তবে এই হার অঞ্চলভেদে ব্যাপকভাবে বদলে যেতে পারে। যেমন রাজস্থান, গুজরাট, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে নিরামিষভোজীর হার তুলনামূলকভাবে বেশি, প্রায় ৩০ থেকে ৪৫%। এই নিয়ম ভাঙলেই কি হেনস্থা? ময়দানে চিকেন প্যাটিস বিক্রেতার সঙ্গে যা হয়েছে তাতে ভয় লাগে বললে চলবে না। এই শহরকে তথা গোটা দেশকে খাদ্য নিয়ে ধর্মীয় মেরুকরণ থেকে বাঁচাতে গেলে প্রতিবাদের লাইনে দাঁড়াতেই হবে আপনাকে। সংবাদ মাধ্যমে দেখেছেন যে এবছর দুর্গাপুজোয় বেশ কিছু জায়গায় মাছ মাংসের দোকান বন্ধ রাখার ফতোয়া জারি করেছিল কিছু কট্টরপন্থী হিন্দু সংগঠন। কিছু অবাঙালি অধ্যুষিত অঞ্চলে বাজারও বন্ধ ছিল, সম্পূর্ণভাবে বাজার বন্ধ ছিল। কেউ কেউ এই বলে কানাঘুষো করছিল যে ইয়ে বাঙালি লোক ইতনা মছলি কিউ খাতা হ্যায়। শুধু তাই নয়, বাড়ির ছাদে গেরুয়া পতাকা লাগানো, প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালা, প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়া, এসব বিষয় নাকি বাঙালিরা মানে না। সেই কারণে এই সব বিষয় প্রচণ্ডভাবে মানা উচিত বলে মনে করে কিছু হিন্দু ধর্মীয় সংগঠন তারা তাদের মতো আন্দোলন চালিয়ে গিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এসব না মানলে প্রকৃত হিন্দু হওয়া যায় না। আর প্রকৃত হিন্দু না হলে তো বিভিন্ন সংগঠনের লোকেরা উচিত শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষাতেই আছে। কোথায় কি খাবো, কোথায় কি পরবো, কোথায় কি বলবো, সব ফতোয়া তৈরি। এমনকি কোথায় কি বিক্রি হবে পারলে তাও তারা ঠিক করে দেয়। ধর্মের মাঝে এঁকে দেয় বিভাজনের রেখা, যা ঠিক করে দেবে আমার তোমার ধর্ম কি, সেই বিভাজন রেখা ঠিক করে দেবে আবার তুমি কি খাবে আর আমি কি খাবো, তুমি কি খাবে না আমি কি খাবো না। ভারতের রাজনৈতিক পরিমণ্ডল বরাবরই খাদ্য অখাদ্যে আবর্তিত। খাদ্য রাজনীতির মতো মারণাস্ত্র হয়তো আর কোথাও দেখা যাবে না। কে জানে, হয়তো সেজন্যই ভারতের রাজনীতির চিত্র এই একবিংশ শতাব্দীতে এসেও বদলায় না। এখনও মাছ মাংস নিরামিষ আমিষ নিয়ে খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং যে ঘটনার রেস কোর্ট পর্যন্ত পৌঁছয় সেই দেশ আদৌ কি ধর্মনিরপেক্ষ? আমরা কি দিনের শেষে বলতে পারি যে আমরা মেরুকরণের বিশ্বাসী নই? খাদ্য এবং ধর্মীয় রীতিনীতিকে মিলিয়ে দেওয়ার প্রবল চেষ্টা তো সেই মেরুকরণের চেষ্টাকেই প্রকট করে। ময়দানে কেন চিকেন প্যাটিস বিক্রি করবেন একজন বিক্রেতা, তাও গীতা পাঠের মতো অনুষ্ঠানের আবহে? এই বলে তেড়ে ফুড়ে গেল কিছু যুবক। তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যা যা করতে হয় তাই করল, আইন নিজের হাতে তুলে নিয়ে শিক্ষা দিল। প্রসঙ্গত বিক্রেতার অন্যায় যে সে চিকেন প্যাটিস বিক্রি করছিল, অর্থাৎ সে কেন আমিষ খাদ্য বিক্রি করছিল একটা ধর্মীয় অনুষ্ঠানে, এই তার অপরাধ। ধর্ম এবং আমিষ, ধর্ম এবং নিরামিষ, কার সঙ্গে কে যাবে সেই লড়াই শুরু হয়েছিল কোনো এক ইতিহাসে। সেই লড়াই এখনও চলছে। এখন তো আবার রাজনীতির রং লেগেছে সেই ধর্মে, আমিষে, নিরামিষে। শুরুতেই বলেছি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের হিসাব বলছে যে দেশের প্রায় ৭৫ থেকে ৮০% হিন্দুই আমিষাশী, মানে মাছ মাংস খান। নিরামিষভোজীর সংখ্যা গড়ে মাত্র ২০ থেকে ২৩%। তবে এই হার অঞ্চলভেদে ব্যাপকভাবে বদলে যেতে পারে। যেমন রাজস্থান, গুজরাট, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে নিরামিষভোজীর হার তুলনামূলকভাবে বেশি, প্রায় ৩০ থেকে ৪৫%। আবার বাংলা, অসম, ওড়িশা, কেরল এবং তামিলনাড়ুতে নিরামিষভোজী হিন্দুদের সংখ্যা মাত্র ৫ থেকে ১০%। ইন্ডিয়ান হিউম্যান ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য বলছে কি জানেন? গুরুত্বপূর্ণ তথ্য বলছে তাদের ভারতে ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেও প্রায় অর্ধেক মানুষ আমিষভোজী, মাছ মাংস খান। বিশেষ করে কাশ্মীরি, বাঙালি এবং দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণদের মধ্যে এই প্রবণতা প্রকট। বৈদিক গ্রন্থে যজ্ঞে পশু বলির উল্লেখ আছে।
শাক্ত ধর্মে মাংস, মৎস্য নৈবেদ্য এখনও প্রচলিত, অর্থাৎ শাস্ত্রেই নিরামিষকে সার্বজনীন বিধান বলা হয়নি। আসলে নিরামিষ খাওয়া মূলত আঞ্চলিক সংস্কৃতি, সামাজিক অভ্যাস এবং মধ্যযুগীয় বৈষ্ণব প্রভাবের ফল। সনাতন ধর্মের কোনো নির্ধারিত ধর্মীয় বাধ্যকতা মোটেই নয়। কিন্তু এই সব জান্তা দেশে কে কাকে ধর্ম বোঝাবে আর কে কাকে পড়ে শোনাবে পুরাণের বাণী? ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সময়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মাছ, মাংস, ডিম বিক্রি বন্ধ রাখার প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে। উত্তরপ্রদেশে নবরাত্রি এবং রামনবমীর মতো উৎসবের সময় ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। আবার কোথাও কোথাও দোকান সম্পূর্ণ বন্ধ রাখারও নির্দেশ জারি হয়। রাজস্থানের বিশেষ কিছু উৎসব উপলক্ষে 2 দিন মাংস এবং ডিম বিক্রি বন্ধ রাখার সরকারি আদেশ বিতর্ক সৃষ্টি করেছিল। মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদের মতো শহরেও স্বাধীনতা দিবস বা অন্যান্য বিশেষ দিনে মাংসের দোকান বন্ধ রাখার নিয়ম চালু হয়েছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মানুষের খাদ্যাভ্যাসের উপর প্রশাসনিক হস্তক্ষেপ সংবিধান দ্বারা সুরক্ষিত ব্যক্তিগত অধিকারের পরিপন্থা এবং এটা সমাজে বিভাজন তৈরি করতে পারে, মারাত্মক বিভাজন তৈরি করতে পারে। এই বিতর্কের নেপথ্যে আসলে লুকিয়ে রয়েছে আরও বড় বাস্তবতা। ভারতে খাদ্য এখন আর শুধুই ব্যক্তিগত পছন্দ নয়, এটা পরিচয়বাহক রাজনীতির অন্যতম শক্তিশালী হাতিয়ারও। ধর্মীয় সংগঠন সমূহের দাবি, উৎসবের সময় ধর্মীয় রীতি বজায় রাখতে মাংস বিক্রি বন্ধ রাখা উচিত। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ আসলে সামাজিক মেরুকরণ বাড়ায় এবং ধর্মীয় সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর বিভাজনবাদী মনস্তত্ত্বকে উস্কে দেয়। অতীতে খাদ্যকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও ঘটেছে। খাবারকে কেন্দ্র করে এখনও ভারতের বহু জায়গায় সামাজিক টানাপোড়েন তৈরি হয় এবং খাদ্যনীতি ক্রমশই রাজনীতির নিয়ন্ত্রণের এক কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে। রাজ্যে রাজ্যে যত ভোট এগিয়ে আসে, খাদ্য নির্ভর ধর্মীয় মেরুকরণ তত বাড়ে। সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে, স্বধর্ম রক্ষা করতে ঠিক কি করণীয় তা নিয়ে চূড়ান্ত ঘোটে বিভিন্ন সংগঠন। জেনজি প্রজন্ম মোটেও কিন্তু এই খাদ্য রাজনীতিকে ভালো চোখে দেখছে না। এই ডিজিটাল যুগে অনৈতিক অহেতুক মেরুকরণ তাদের সংসদীয় রাজনীতি সম্বন্ধে নেতিবাচক মনোভাবাপন্ন করে তুলছে, যা আগামী দিনের জন্য ভয়ঙ্কর হতে পারে। আর কবে আমরা মেরুকরণ দিয়ে নয়, শুধুমাত্র মানুষ রূপেই মানুষের বিচার করব, এই প্রশ্নটাও কিন্তু আজকে খুব উঠে আসছে।